বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। এবার রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় 1 সপ্তাহের বিরতি। আরও থাকছে, এবার প্রকাশ্যে এলো মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী। আরও থাকছে, ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব ব্ল্যাকআউটের কবলে ফিনল্যান্ড। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটি ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। তারা বলছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। গণমাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল সিস্টেম এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার, কোস্টার এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রযুক্তি ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। আর এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না। এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার মান বৃদ্ধি নিয়ে গত 28শে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা কর্মীদের গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলাকালের সময় হুমকি দিয়েছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তী তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ার হামলায় পরিকল্পনা থেকে সরে এসেছেন। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলদের যে নির্দেশনা দিয়েছিলেন সেটি পরিবর্তন করেননি। কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সার্বত্রিক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় 1 সপ্তাহের বিরতি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 2 দিনের বৈঠক শেষে কোনো চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে উভয় পক্ষেই ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার অগ্রগতি জানিয়েছে। রয়টার্স জানায়, শনিবার আলোচনা শেষ হওয়ার পর প্রকাশিত বিবৃতিতে অগ্রগতির কথা বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ কিভাবে শেষ হতে পারে সে বিষয়ে আলোচনায় মূল জোর ছিল। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই দ্বিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার পর এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী 1 সপ্তাহ পর আবার আলোচনা হতে পারে। তিনি বলেছেন, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সমাধানের পথ খুঁজতে আন্তরিক ছিল। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 4-5 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এমন সরাসরি আলোচনা খুবই বিরল বলে উল্লেখ করেছে রয়টার্স। এদিকে আলোচনা চলাকালীন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় তীব্র শীতের মধ্যে 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে মস্কো বা কিয়েভে আরও আলোচনা হতে পারে। এমনকি পরবর্তী সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এবার প্রকাশ্যে এলো মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করার পর অভিযানের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়েছিল তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মাদুরো আটক হওয়ার পর মার্কিন বাহিনী তাদের মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের মাত্র 15 মিনিট সময় দিয়েছিল ওয়াশিংটনের কথা মতো চলবে কিনা তা জানতে। এমনকি কথা না শুনলে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও অডিও রেকর্ডে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে এসব কথা বলতে শোনা যায়। ওই ভিডিওতে তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের সেনারা তার মন্ত্রী সদস্যদের 15 মিনিট সময় দিয়েছিল, হয় আমেরিকান দাবি মেনে নাও, না হলে তোমাদের মেরে ফেলা হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরো বলেন, তারা প্রেসিডেন্টকে অপহরণ করার পর
প্রথম মিনিট থেকে আমাদের হুমকি শুরু করেছে। মার্কিন হামলায় 7 দিন পর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত 2 ঘন্টার এক বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকের ফাঁস হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা। যদিও এর আগে খবর বেরিয়েছিল মাদুরো আটক হওয়ার আগেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও তার ভাই ট্রাম্পের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। তবে ভিডিওতে দেখা যায় সরকারের বাকি সদস্যরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত ছিলেন। রেকর্ডিংয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়াটা খুবই কষ্টের। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা তাদের জানিয়েছিল অপহরণ নয়, মাদুরোকে হত্যা করা হয়েছে। এর জবাবে তিনি বলেছেন তিনি তার ভাই ও কাবেলো একই পরিণতি বরণ করতে প্রস্তুত আছেন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বলছি আজও আমরা সেই অবস্থানই আছি, কারণ হুমকি আর ব্ল্যাকমেইল অবিরাম চলছে। আমাদের ধৈর্য ও কৌশলগত বিচক্ষণতার সঙ্গে এগোতে হচ্ছে, স্পষ্ট লক্ষ্য সামনে রেখে। এরপর তিনি তিনটি লক্ষ্য তুলে ধরেন: শান্তি রক্ষা করা, আমাদের জিম্মিদের উদ্ধার করা এবং রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার দাবিগুলো মেনে চলেছেন। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের কাছে, বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজার আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যানলি গাম্বারের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেছেন, ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে সক্ষমতা রয়েছে। এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সমর্থকদের যতটুকু করতে প্রস্তুত ততটুকু করবেন। ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যে কোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐক্যমতের উপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন। ইরান প্রসঙ্গে কাহান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেছেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দিব এটা করবেন না। ফিদান আরও বলেছেন, নিষেধাজ্ঞা ইতিমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিচ্ছে। তার মতে, তেহরান এখনও আলোচনার পথে আগ্রহী, তবে কণ্ঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানে অস্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এর জন্য কূটনীতিক আলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। এবার ব্ল্যাকআউটের কবলে গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরই প্রাথমিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে অঞ্চলে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নিউইয়র্ক শনিবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 10:30টার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান বিদ্যুৎ কেন্দ্র বুসফোকডটের লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এর ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার ভোরের মধ্যে শহরের প্রায় 75% এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার জন্য সঞ্চয় হওয়ার পরামর্শ দিয়েছে।